বেশ কয়েকটি সেমিনার আয়োজন করেছে এবং করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি। আজকের এই লাইভ ওয়েবিনারে সভাপতিত্ব করবেন অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের সম্মানিত সভাপতি অধ্যাপক বশির আহমেদ স্যার, এবং এই ওয়েবিনারটাকে বিভিন্ন স্বনামধন্য ধর্মবিদগণ অংশগ্রহণ করে এটাকে আরো সাফল্যমণ্ডিত করে তুলছেন। আজকে যারা প্যানেলে উপস্থিত আছেন ধ্রুব, কি কানেকশন গন্ডগোল হলো কোনো? এখন ঠিক আছে স্যার, বলেন স্যার। স্যার বলেন আপনি, ঠিক আছে। স্যার আমরা শুনতে পাচ্ছি, সবাই বলেন। স্যারের মাইক্রোফোনটা বন্ধ আছে। স্যার আপনি স্যার একটু মিউট আনমিউটটা করে নেন স্যার, আপনি থেকে স্যার প্রেস করে। হ্যাঁ, জি স্যার। এখন আনমিউট হয়েছে। শুরুতে আমি বিজ্ঞ প্যানেলিস্ট বৃন্দকে পরিচয় করে দিতে যাচ্ছি। প্রথমেই উপস্থিত আছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান শাহ স্যার, প্রাক্তন পরিচালক এবং অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন NIDCH এবং মেম্বার এক্সিকিউটিভ কমিটি অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আরও উপস্থিত আছেন অধ্যাপক KC গাঙ্গুলি স্যার, ট্রেজারার অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন। আরও উপস্থিত আছেন অধ্যাপক খায়রুল হাসান জেসি স্যার, ভাইস প্রেসিডেন্ট অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ। উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, প্রাক্তন অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন NIDCH। আরও উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন এবং বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর শাহিদুল ইসলাম কাউসার, অধ্যাপক ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ। আরও উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন সরকার, সহযোগী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল এবং জয়েন্ট সেক্রেটারি অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ। উপস্থিত আছেন AZM আকরামুল হক, সহযোগী অধ্যাপক thoracic সার্জারি NIDCH। উপস্থিত আছেন ডক্টর মাহমুদ রহিম, সহযোগী অধ্যাপক বক্ষব্যাধি NIDCH। উপস্থিত আছেন ডক্টর SM লুৎফুর রহমান। আর উপস্থিত আছেন ডক্টর আদনান ইউসুফ চৌধুরী, সহযোগী অধ্যাপক মুক্তা মেডিকেল কলেজ হসপিটাল। উপস্থিত আছেন ডক্টর শাইনুর হোসেন। আর উপস্থিত আছেন ডক্টর জালাল মহসিন উদ্দিন, সহকারী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট। উপস্থিত আছেন ডক্টর হাসানুর রশিদ, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতাল। এবং উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, বক্ষব্যাধি, সিলেট মেডিকেল কলেজ হসপিটাল। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হাই ফ্লো nasal cannula in adults, practical consideration and potential application। আজকে এই বিষয়ে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান, রেজিস্ট্রার, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল। আমি এখন তাকে অনুরোধ করব তার প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করার জন্য। ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to all today's live webinar presentation. I am Dr. Mohammad Lutfur Rahman, Registered Medicine in IDCS, Dhaka. Today's topic is high flow nasal cannula in adult, practical consideration and potential application.
Introduction. High flow nasal cannula is a promising novel oxygen delivery device. The administration of a high flow of heated and humidified gas mixture promotes higher and more stable inspirated oxygen fraction value. It decreases anatomical dead space, generate a positive airway pressure, reduce the work of breathing, and enhance patient comfort and tolerance. The device consists of an air or oxygen blender connected via an active heated humidifier to a nasal cannula. Through a single limb heated inspirated circuit, it delivered a fraction of inspired oxygen from 21 to 100% with a flow rate up to 60 liters per minute. This is the high flow nasal cannula. It consists of active humidifier, and it is an air oxygen blender. It has a flow meter and heated inspiratory circuit. This is also a high flow nasal cannula. There are different type of oxygen delivery system. These are nasal cannula, this low flow nasal cannula and high flow nasal cannula, simple masks, partial rebreathing masks, non-rebreathing masks, venturi masks, oxygen hood, oxygen tent, ambu bag, tracheostomy collar, and T-piece. We can use for low flow oxygen, that is 24 to 44% FiO2 by the nasal cannula. That's 1 to 6 liters per minute. If need high flow nasal, it need more than 44% FiO2, we have need high flow nasal cannula. Component between low flow nasal cannula and high flow nasal cannula. In case of high flow nasal cannula, it is more expensive, fixed performance, used with heated humidifier. In case of low flow nasal cannula, it is less expensive, variable performance, used with unheated bubble humidifier. Mechanism of action of high flow nasal cannula. FiO2 values administered via high flow nasal cannula are more stable and higher than those of the standard oxygen delivery system because high flow nasal cannula generate high flow rate up to 60 liters per minute. High flow rates create a positive airway pressure which linearly correlate with the administrative flow rate. For every 10 liters per minute increase in gas flow, the mean airway pressure increases by 0.69 centimeter of water in the mouth closed position and by 0.35 centimeter water in the mouth open position. Recruitment of the atelectic area and thus increase in inspiratory lung volume by 25%. Lung compliance increase and the patient's death more slowly. With almost 10% higher tidal volume, the imposed expiratory resistance to the patient's exhalation against the continuous high flow of incoming oxygen gas and the pressurization of the upper airway above atmospheric pressure are the possible explanation for this mechanism. Reduce dead space ventilation and thus reduce rebreathing of extra air. During wakefulness, the rate is slowed and tidal volume is increased in response to high flow nasal cannula, whereas during sleep, there is no change in respiratory rate, but a reduction in tidal volume, which lead to 20% reduction of minute ventilation without any increase in dead space. Benefits of high flow nasal cannula. High flow nasal cannula, it can be used as a up to 6 liters per minute, heated to 37 degrees centigrade at our body temperature, humidified to 44 millimeter of water, that 99 to 100%. High flow nasal cannula also deliver accurate oxygen near or exceed patient peak inspiratory flow rate.
High flow nasal cannula wash out nasopharyngeal dead space. It decreases dead space, improve alveolar ventilation, higher resting oxygen saturation, improve carbon dioxide clearance. It generation of peak expiratory flow effect. Peak expiratory effect is a main difference between conventional therapy and high flow nasal cannula. It flows 35 to 50 liters per minute, PEEP ranging from 2.5 to 7.5 centimeter of water. High flow from nasal cannula meets resistance from the patient expiration and pressure in the pharynx increases. The degree of pressure generated is dependent on flow rate. It is the most important factor for PEEP. Geometry of upper airways, oral or nasal breathing, sex, it is higher in females, lung mechanics, and leaks around the nares. High flow nasal cannula increase in end expiratory lung volumes and tidal volume, leading to decreased work of breathing. It prevents small airway closure, decreased shunting, and better oxygenation. Enhance potential comfort and compliance due to optimal heat, optimal humidity, mouth or nasal drying, less mask removal, better communication. Physical application and settings. Two parameters need to be set. One is the flow rate and another is FiO2. It is preferable to see the flow rates first, typically at 20 to 35 liters per minute. The FiO2 range, 21 to 100%, is next set to target a desired peripheral oxygen saturation. This type of nasal cannula we use in our setting, that is NIDCS. It is preferable to maximize the flow rate first in an attempt to keep the FiO2 less than 60%. However, an increase in FiO2 may be necessary to achieve adequate oxygenation. The flow rate can subsequently be increased in 5 to 10 liters per minute increment if the respiratory rate fails to improve, oxygenation fails to adequately improve, or breathing remains labored. High flow nasal cannula is generally well tolerated and can be administered for prolonged period of, that is, up to days. Patients switch to conventional low flow nasal cannula system once the flow rate is less than 20 liters per minute and FiO2 less than 50%. Indication of high flow nasal cannula. In patients with severely hypoxic respiratory failure, that is partial pressure of oxygen and fraction of inspired oxygen ratio less than 30 millimeter mercury. Nowadays, COVID-19 patients are our post-extubation support. High flow nasal cannula has employed as an adjunct support measure in patient following extubation. And another indication is postoperative respiratory failure, used successfully in the treatment and prevention of postoperative respiratory failure. Intubation support. High flow nasal cannula is an acceptable way to provide oxygen to patient undergoing intubation both before and during the procedure, that is prevent desaturation in case of fiber optic bronchoscopy. End of life care. Palliative therapy with the high flow nasal cannula includes both ethical consideration and economic consideration. And miscellaneous indication. Acute patients who are winning from the potential benefit from the high flow nasal cannula. High flow nasal cannula has also been used to successfully oxygenate hypoxemic patient undergoing fiber optic bronchoscopy. Predictor of high flow nasal cannula treatment failure in patient with acute respiratory failure. Additional elevation of respiratory rate, the presence of thoracoabdominal asynchrony as early as 30 to 15 minutes after the beginning of high flow nasal cannula therapy. The failure to adequately improve oxygenation within an hour after the initiation of the high flow nasal cannula.
Contraindications: abnormalities or surgery of the face, nose, or airways that preclude an appropriate fitting nasal cannula, following upper airway surgery to avoid the theoretical risk that high pressure may precipitate a venous thromboembolism. Complications of high flow nasal cannulas are abdominal distension, aspiration, barotrauma. Conclusion: the beneficial effect of high flow nasal cannulas over standard oxygen treatment are reported in the most of the studies. The more stable FiO2 carbon dioxide washout effect, positive airway pressure generation, and effective hydration of the administered gas are the main mechanics behind the greater perceived comfort and tolerance by the patient, more effective oxygenation, and the improved breathing pattern with less dyspnea. Take-home message: high flow nasal cannula promising well-tolerated option in the management of acute respiratory failure. High flow nasal cannula is effective in early and mild to moderate acute respiratory failure. High flow nasal cannula combine benefit of the oxygen therapy and NIV. High flow nasal cannula is effective in intubation, post-intubation, and fiber optic bronchoscopy. It needs further RCT to implement guideline for its use. This is all my presentation, and thank you all for patient hearing, and thanks to everybody to give my opportunity. Special thanks, President of Asthma Association, Professor Bashir Ahmed sir, and Director sir, NIDCS, all expert panel. Thank you all. This is all my presentation. Brief presentation. Thank you, Dr. Lutfur Rahman, for your precise and brief presentation. Here I have got only one question from a Can I ask a participant. question? Can I ask a And the question? question is to, Can I ask a I have got question? one question from the participant. Then I have got one question from a participant. I'm just going to ask the question to him. Then you can ask. Zakir bhai. Question to Dr. Lutfur Rahman is that if a patient needs 20 liters of oxygen, can he use rebreathing mask or he should go for high flow nasal cannula? In Did you case get of, my question? yes, sir. In case of 20 liter per minute, we also can use rebreathing mask or high flow nasal cannula. Both can we can use. But it is better in high flow nasal cannula because in case of high flow nasal cannula, it is humidified and it is prevent the nasal epithelium tissue. But in case of rebreathing mask, it's not the humidified, but we can use rebreathing mask in absence of high flow nasal cannula. Okay. Sometimes it is said whenever you have to go for more than 15 liter, it is better to use high flow nasal cannula Yes, sir. because it is not heated and humidified. So whenever we go beyond 15 liter, then it is better to go for high flow nasal cannula. Yes, sir. And my question is that high flow nasal cannula, though we are using it in present COVID situation, it is very much popular now, but it has been used since almost 2000. Okay, in pediatric practices. Yes, sir. But now my question is high flow nasal cannula and positive airway pressure, both are the options. Yes, sir. Whenever we'll choose high flow nasal cannula and when we'll go for positive airway pressure, what are the situation and which one is superior? Sir, in case of high flow nasal cannula, if we use high flow, that is 50 liter, 60 liter, it also create a positive end expiratory pressure, pressure. It is not fulfill the demands we can use with
NIV machine with high flow nasal cannula. We can combine use both of these. Thing is that according to your presentation, it was very excellent presentation, I must say. High flow nasal cannula also washes out carbon dioxide. Yes, sir. So do you think that if there is type 2 failure, high flow nasal cannula would be adequate? No, sir. In case of type 2 respiratory failure, we after giving hypologic nasal cannula, we follow 15 to 30 minutes and do the ABG. If it is a type 2 respiratory failure, then we cannot continue the hypologic nasal cannula because in case of type 2 respiratory failure, carbon dioxide retention, and it reduce the Yes, you are in the right track. The thing is that carbon dioxide, high flow nasal cannula washes out carbon dioxide, but it is not that much adequate to combat type 2 failure. So hypronasal cannula only reduce the upper airway dead space and not the type 2 respiratory failure. Total respiratory failure সেটা কভার করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের NIV দিতে হবে। আমি রাকিব আমি একটু অ্যাড করতে চাই। আমি একটু অ্যাড করতে চাই। We can just a minute, Adnan, just a minute. So whenever there is type 2 failure and the carbon dioxide level is more, especially it is more than moderate even, then we should go for the BiPAP. And another thing is that we can take, so we can use both high flow nasal cannula and the BiPAP. Both high flow nasal cannula and BiPAP, and BiPAP one by one, because sometimes patient becomes very much exhausted using BiPAP. Okay, Adnan, you can add. আমি করতে চাই জিনিসটা হচ্ছে ইন্সপিরেটরি প্রেসার সাপোর্ট দিচ্ছে হাই ফ্লো ক্যানুলা, যেটা আমাদের Adnan has got a question. হ্যাঁ ইনফার্মেটরি প্রেসার সাপোর্ট দেওয়াতে আমরা এটাতে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার ইউজ করতে পারি। নো ডাউট BiPAP ইজ বেটার, কিন্তু এটাতেও আমরা টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার কিন্তু ইউজ করতে পারি, যেহেতু এটা ইন্সপিরেটরি প্রেসার সাপোর্ট দিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করছে, কিন্তু এটা লেস মানে ইনফিরিয়র টু BiPAP, বাট উই ক্যান ইউজ হাই ফ্লো nasal cannula। হ্যাঁ, আমি সেটাই বলছি, যখন এটার যে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করে দ্যাট ইজ মিনিমাম। মানে টাইডাল ভলিউম বাড়াচ্ছে, জাকির ভাই টাইডাল ভলিউম বাড়াচ্ছে, তো সেজন্য এটা সুবিধা। Yes, it does washes out carbon dioxide, I do agree, but whenever there is severe hypercapnia in type 2 respiratory failure, BiPAP is better. It is not it wouldn't work. In that case, we have to go for BiPAP. And another thing is that always high flow nasal cannula is much more comfortable than that of BiPAP. Thank you. ঠিক আছে। Just I want to like আর কোনো কোশ্চেন আছে? এক্সপার্ট প্যানেলের কেউ কারো যদি কোশ্চেন থাকে টু দ্য স্পিকার দে ক্যান আস্ক। Can you hear me or not? I don't know. হ্যাঁ, গাঙ্গুলি বলেন। I think the speaker, this is a very nice presentation. The speaker has rightly mentioned the things, but whenever these sort of presentations are given, a brief comparison or relative description of the other ways of oxygen therapy is worth mentioning, especially whenever high flow is concerned. High flow can be given through the nasal cannula as well as a Venturi mask. So the advantages of high flow nasal cannula over a Venturi mask could have been better mentioned in this respect, I think. Another, I think he has mentioned that it increases positive airway pressure. Is that rightly? I think the high flow nasal cannula neither push nor pull the air within the airway. It just increases the concentration, reducing the dead space. How the dead space is reduced? It is reduced because or other time the dead space used to be occupied by a gas which is less in oxygen content than high in carbon dioxide content. But here, whenever you are giving a high flow nasal cannula and a higher percentage of oxygen, the dead space is also occupied by oxygen, increased oxygen content.
that is the way that the death rate is reduced. So I want to just get one explanation whether this really increases the positive airway pressure or not. And the thing is that using BiPAP or the if it is acute type 2 respiratory failure, the high flow nasal cannula is worthy of using, but especially the chronic or stable COPD patient where there is type 2 respiratory failure, it is not to be used. That is one another contraindication, I think, of high flow nasal cannula. This much at this moment, I think. Rejak, can I add one more point? Yes, of course. Uh, What Lutford has rightly uttered, the mouth of the patient must be closed. We should, whenever we go for practice of high flow nasal cannula, we should be very much careful of that the mouth of the patient must be closed. And PPE, personal protective equipment, should be in the patient part as well, because the flow is so high, and if the mouth is open, he or she can contaminate more people. So whenever we go for these sort of settings, we must be very careful that, and we must ensure that the mouth of the patient is closed. Thank you. একটা কথা বলা হয়, আমার একটা কোয়েশ্চেন আছে, আমি করতে পারি? আমি প্রেজেন্টার প্রতি একটা কোয়েশ্চেন করছি যে এটা ইন্টুবেশন প্রিভেন্ট করছে, তাই তো? আমাদের অনেকগুলো পেশেন্টকে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশনে না দিয়ে আমরা ফিরিয়ে আনতে পারি হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে। তো আপনি একটু আমাদেরকে এক্সপ্লেইন করেন কিভাবে আপনি ইন্টুবেশনটাকে প্রিভেন্ট করছেন হাই ফ্লো। ইন্টিউবেশন প্রিভেন্ট করতেছে অ্যাকুট রেসপিরেটরি ফেলিওর, যখন হাইপোক্সিক রেসপিরেটরি ফেলিওর ক্ষেত্রে আমরা at first try to high flow nasal cannula. If it is corrected, then it may be prevent the intubation. If not corrected, after giving the high flow nasal cannula, after 15 to 30 minutes, we do the follow-up and do the ABG. If it is partial pressure of oxygen corrected and no carbon dioxide is the more, or there is no type 2 respiratory failure, it may be it may be no need of the intubation. গুড, আমি একটু অ্যাড করতে চাই, জিনিসটা হচ্ছে একটা ওয়ার্ক অফ ব্রিদিংটা কমাচ্ছে। যেটা মেকানিক্যাল ভেন্টিলেশনে কি করে, দুইটা জিনিস, একটা এবিজি কে কারেকশন করে, ওয়ার্ক অফ ব্রিদিং কমায়, দুই জিনিসটাই কিন্তু এটা করে, যে জন্য এইভাবে সে কমিয়ে নিয়ে আসে আমাদের ইনফেকশনের রেটটা। হ্যাঁ আদনান, এটা হলো যে যেমন রেসপিরেটরি রেটটা কম হয়, ওয়ার্ক অফ ব্রিদিং কম হয়, আর আমাদের মেইন ইয়েটা হলো যে হাইপোক্সিয়া কারেকশন। যদি রেটটা কম থাকে হাইপোক্সিয়া কারেকশন করা যায়, আর অ্যালভিউলার কলাপস হয়, যেটা সেই অ্যালভিউলার এই হাই ফ্লোতে অ্যালভিউলার কলাপসটাকে প্রিভেন্ট করে। সো এগুলো করে আমাদের আলটিমেট ইয়ে থাকে, টার্গেট থাকে। যেমন ইনিশিয়ালি আমরা খুব ভেন্টিলেটর করে চিৎকার করছিলাম, কিন্তু আসলে দেখা গেল যে whenever a patient is put on ventilator, হ্যাঁ, it is really very difficult to come up. তো এই হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে আসলে এই আমাদের যে ফেলিউরটা যদি প্রিভেন্ট করা যায়, এবং দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসে যদি আর্লিয়ার, এখানে একটা কথা আছে যে জিনিসটা লুৎফর বলেনি, এই ইয়েটা যে কখন আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে ভেন্টিলেটরে যাব, এটা কিন্তু কোথাও পরিষ্কার বলে নেই। জাকির ভাই একটু আমি বলি, একটা রক্স ইন্ডিকেটর আছে, একটা রক্স ইন্ডেক্স বলি আমরা, এটা হচ্ছে FiO2 বাই ওই যে PO2 FiO2 রেশিও যেটা আছে, ওটাকে যদি আপনি ডিভাইড করেন রেসপিরেটরি রেট দিয়ে, এটা যদি 4.66 এর নিচে থাকে তাহলে আপনি বুঝবেন পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে, আর এটা ভ্যালু যদি 5, 6, 7 থাকে তাহলে এটা হচ্ছে আপনি ঠিক আছে। রক্স ইন্ডেক্স ইজ ইম্পর্টেন্ট। এই রক্স ইন্ডেক্স আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যে এটা বলা হয় একদম টোটালি ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। এটা দেওয়ার পরে যেমন দেখা গেছে যে পেশেন্ট গুলো ওয়ার্ডে রেখে হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া হয়েছে, তাদের মর্টালিটি বেশি, কারণ হলো তাদেরকে ফলো আপ করা হয়নি ঠিক মতো। এবং আইসিইউ সেটআপে যেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া হচ্ছে, সেখানে হলো যে দেখা গেছে যে এদের মাচ মোর রিওয়ার্ডিং। সুতরাং
এই ডিসিশন গুলো একদম ইন্ডিভিজুয়াল, ভেরি মাচ ইন্ডিভিজুয়ালাইজড। আর বাই দিস টাইম যারা এই কাজ করছে হাই ফ্লো নেজাল ক্যানুলা নিয়ে কাজ করছে, তাদের কিন্তু অলমোস্ট একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কখন এটা ওয়ার্ক করছে, কখন এটা মেকানিক্যাল ভেন্টিলেটরে যেতে হবে। তবে আমি পার্সোনালি যেটা মনে করি, যদি ইন কেস অফ কোভিড পেশেন্ট একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করা উচিত ভেন্টিলেটরে না দেওয়ার জন্য। আমি একটা প্রশ্ন করব হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ভেন্টিলেটরে না দিয়ে পারা যায়, দ্যাট আমি ইজ একটা বেটার। প্রশ্ন করব আমি আচ্ছা আচ্ছা আমি একটা প্রশ্ন করি। আমি আসলে হাই ফ্লো নেজাল ক্যানুলা একটা কোশ্চেন ছিল। খুব একটা জানি না। রাজা, আমি একটা প্রশ্ন করে নেই। প্রথমটা হলো যে হাই ফ্লো নেজাল ক্যানুলা এটাতে আচ্ছা। যে ফ্লোটা দিচ্ছি, আমাদের দুটো ফ্লো হয়, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। এটা দুটোই টার্বুলেন্ট ফ্লোতে চলে যাচ্ছে, দ্যার ইজ নো ল্যামিনার ফ্লো। আচ্ছা, 2 নম্বর, এখানে ইন্সপিরেটরি এক্সপিরেটরি ফেজটা কিভাবে মেইনটেইন করা হয়। 3 নম্বর, এটা আমরা অ্যালভিউলার কোলাপস প্রিভেন্ট করে বলি, এটার কোয়ান্টিটেটিভ প্যারামিটার কি? শোনা গেছে? 3টে প্রশ্ন ছিল। হ্যালো, কোশ্চেনটা কাকে করতো? লুৎফুরকে। কোশ্চেনটা কি প্যানেলের কাছে না এর কাছে? যে কেউ আনসার করলে আমি জেনে গেলাম। আমি প্রশ্ন করেছিলাম যে আমরা উত্তর না পারলে এনিবডি ক্যান আনসার। জাকির ভাই, এনিবডি ক্যান আনসার ইট। রেসপিরেটরিতে আমরা দেখি দুটো জিনিস, এক ল্যামিনার ফ্লো, 2 টার্বুলেন্ট ফ্লো। এনিবডি ক্যান আনসার। হাই ফ্লো নেজাল ক্যানুলা অল ইজ টার্বুলেন্ট ফ্লো। 2 নম্বর, এখানে ইন্সপিরেটরি এক্সপিরেটরি ফেজটা কিভাবে মেইনটেইন করা হয়। 3, এটা যে অ্যালভিউলার কোলাপস প্রিভেন্ট করে বলা হয়, আর দেয়ার এনি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল যেটা দিয়ে বোঝা যাবে ইয়েস এটা অ্যালভিউলার কোলাপস প্রিভেন্ট করছে। আচ্ছা, আমি একটু বলি, অ্যালভিউলার কলাপ যেটা বলা হয়, যদি প্রতি 10 লিটার ইনক্রিজ করলে রাফলি 1 মিলিমিটার 1 সেন্টিমিটার পিপ বাড়ে। রাফলি আর কি 1, এটা 0.69 বা এরকম এক্সাক্ট এটা বলে, রাফলি 1। তো 1 পিপ বাড়লে আমরা জানি পিপ কি, পিপটাই হলো অ্যালভিউলার কলাপসটাকে প্রিভেন্ট করে। হ্যাঁ, পিপটা সেটা কিভাবে মেইনটেইন করছে? সেটা এখানে পিপ কিভাবে অ্যাসেস করছে? কিভাবে অ্যাসেস করব আমরা এই পিপটা, আমরা কিভাবে অ্যাসেস করব? আমরা আসলে অ্যাসেস করি যে যদি অ্যালভিউলার কলাপসটা কম হয় তাহলে স্যাচুরেশনটা বাড়বে। একটা মানে ছোট মোর বিষয় জাকির ভাই, একটু অ্যাড করি আমি। না না, অ্যালভিউলার কলাপস উনি যেটা বুঝতে চাচ্ছেন, তুমি বলে না, নিয়েছি, আমি জানি না। আপনার আমি বলে ফেলি, আপনার তুমি আনসার করতে পারো, অসুবিধা নেই। প্রথম কথা বলে ফেলেছি, আমি জানি না। দ্বিতীয়টা হলো যেই কনসলিডেশনটা হয়ে আছে এইটা ইমপ্রুভ করবে না এক্ষুনি। হোয়াট এভার দ্য প্রেশার ইট ইজ ইউ এক্সার্ট either with ventilator or high flow nasal cannula, it will not expand unless underlying consolidation resolves. তো এটা হবে না। তাহলে রিমেইনিং যে অ্যালভিউলাই গুলি আছে, নাহলে এটা ফেলিয়ার আসবে কেন? রিমেইনিং যে অ্যালভিউলাই গুলি আছে পেটেন্ট, সেইটার উপরে হাই ফ্লো নেজাল ক্যানুলা কি ভেন্টিলেটর হোয়াট এভার ইট ইজ, কি জেট ভেন্টিলেশন এটা কাজ করতে পারে। আমার ভাই, পিপ নিয়ে একটু ঝগড়াঝাটি আছে আসলে কতটুকু পিপ দেয় এটা নিয়ে। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি যেহেতু একটা কনস্ট্যান্ট প্রেসার মেনটেন করছেন, আপনার অ্যালভিউলাই গুলা এক্সপ্রেশনের সময় পুরোপুরি ক্লোজ হবে না। যদি ক্লোজ না হয় তাইলে আপনার জিনিসটা ওই অ্যাটেলেকটিসিস গুলো কম হবে, নাম্বার 1। আর ফ্লো এর ব্যাপার যেটা বলছেন, হাই ফ্লো নেজাল ক্যানুলার একটা ইউনিক জিনিসটা হচ্ছে এটা ফ্লো এবং অক্সিডেশনকে আলাদা করে দিয়েছে। দেখেন, আপনি সবখানে আমরা হিসাব করি কি, যেমন রিব্রেদার মাস্কে আমি 15 লিটার দিচ্ছি, 15 টু 4 4 60, আর ওইখানে 20-80 হচ্ছে। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে ফ্লো আলাদা, আপনার অক্সিডেশনের জিনিসটা আলাদা। আপনি কিন্তু ফ্লো 60 করে দিয়ে অক্সিডেশন মাত্র 21 রাখতে পারবেন এফআইউ। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিক। তাহলে আমরা বলি সাধারণত ফ্লোটা আপনার ওয়ার্ক অফ ব্রিদিংটাকে কমায় আর অক্সিডেশনটাকে আপনার অক্সিজেন বাড়ায়। তাহলে আপনি প্রথমে ফ্লো ধরেন 60 তে সেট করলেন, তারপর আপনি 21 এ দিয়ে আস্তে আস্তে বাড়াতে থাকেন অক্সিডেশনটা। আর যখন আপনি উইনিং করবেন তখন উল্টা, আপনি অক্সিডেশনটা আগে কমাবেন, পরে ফ্লো কমায় নিয়ে আসবেন। তবে কথা হচ্ছে, ফ্লো যদি আপনার 20 নিচে লাগে তাহলে তখন আপনি নর্মাল ওই ইয়েতে চলে যেতে পারবেন। আপনি কি ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, এবং এই হাই ফ্লো নেজাল ক্যানুলার যে আরো কিছু অ্যাডভান্টেজ, যেটা এটা হলো হিটেড এন্ড হিউমিডিফাইড। হ্যাঁ, আমাদের তো অক্সিজেনেশন থাকে, হিটেড হিউমিডিফাইড থাকার জন্য মিউকোজাল অ্যাকশন গুলো, মিউকোজাল এর অ্যাক্টিভিটিস গুলো বেটার পারফরমেন্স থাকে আর কি, সিলিয়ারি অ্যাকশন এগুলো বেটার পারফরমেন্স থাকে। আর কতগুলো জিনিস আছে যেগুলো হলো যে অনেক সময় কিছু অ্যালভিউলার রিক্রুটমেন্ট হয় যেগুলো আগেই কলাপস ছিল। আমি যদি পিপটা বাড়িয়ে দিই
অ্যালভিউলার রিক্রুটমেন্টও আমি হয়। এটা সোজা কথাই বলি, হ্যাঁ, যেমন আর তারপরে কথা যেটা জাকির ভাই আপনার সাথে একটু অ্যাড করি তারপরে একটা জিনিস, আরেকটা কথা যে যেটা আমি আপনার যখন রিব্রেথ বলছিলেন, আর মাছ থেকে হ্যাঁ নিচ্ছি আমাকে পুরো কিন্তু শ্বাস টেনে নিতে হচ্ছে জিনিসটা, আর আমি যখন হাই ফ্লোতে নিচ্ছি তখন কিন্তু আমি একটা সাপোর্ট পাচ্ছি। এই দুটা কিন্তু একটা ডিফারেন্স, যে জন্য এক্স্যাক্টলি কোভিড পেশেন্টদের ক্ষেত্রেও পার্শিয়াল রিব্রেথার থেকে দেখবেন নন রিব্রেথার থেকে যখনই আমরা ইয়েতে দিই, হাই ফ্লোতে দিই, পেশেন্ট অনেক আরাম পায়। আরামটা কেন পায়? আমি তাকে ইন্সপিরেটরি সাপোর্ট দিচ্ছি, যেটা আপনার মানে রিব্রেথারও সেটা হবে না, যেটা অন্যগুলোতে হবে দ্যাট না। ইজ আপনার হাই দ্য ওয়ার্ক অফ ব্রিদিং, এটাই হলো ওয়ার্ক অফ ইয়াস ব্রিদিংটা ইয়াস কমাচ্ছে। মার্কো ব্রেদিংটা হ্যাঁ, ওয়ার্ক অফ ব্রিদিংটা কমাচ্ছে এটাই। এটা পেশেন্টটা হ্যাঁ, আরাম পায়। তারপরে আরো একটা জিনিস হলো যে এই কোভিড এর মতো, কোভিড যেমন আমাদের অনেক কিছু অজানা, এই হাই ফ্লো নেজাল ক্যানুলা প্রথমে বাচ্চাদের অ্যাপনিয়াতে কিন্তু ইউজ হতো, যে নিউনেটের অ্যাপনিয়াতে ইউজ হতো, পরে ওরা ব্রঙ্কিওলাইটিসে ইউজ করছে। এখন আমরা দেখছি যে প্রথম দিকে আমাদের ছিল যে পেশেন্টকে যত তাড়াতাড়ি ভেন্টিলেটরে দিয়ে দেওয়া যায় বা সিপেপ বাইপেপে রাখা যায়। এখন আমরা দেখছি যে হাই ফ্লো নেজাল ক্যানুলা এটার ইউজ অনেক বেটার। লুৎফর আরো একটা কথা বলছে যে অনেকগুলো প্রি প্রসিডিউরাল, হ্যাঁ, যেমন ইন্টিউবেশনের আগে, আরেকটা কথা হলো যে ব্রঙ্কোস্কোপিক প্রসিডিউরের আগে, হ্যাঁ, আমরা যাদের হাইপোক্সিয়া থাকে, আমরা যাদেরকে করতে চাচ্ছি না, হ্যাঁ, ব্রঙ্কোস্কোপি, তাহলে তাকে কিছুক্ষণ হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেনটা বাড়িয়ে নিয়ে তারপরে আমরা উই ক্যান গো ফর দ্য প্রসিডিউর। এবং এগুলো বলা হচ্ছে যে এখন বাসায়ও হাই ফ্লো নেজাল ক্যানুলা বাসায় ইউজ করার মতো টেকনোলজিও চলে আসতেছে। সো এই কোভিড এর মতো এভার চেঞ্জিং এই হাই ফ্লো নেজাল ক্যানুলাও এখন এভার চেঞ্জিং, অনেক কিছু নতুন এডিশন, নতুন কিছু, এটা অনেক পপুলার আকরাম ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে। যেটা আপনি পোস্ট অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে যাদের রেসপিরেটরি হ্যাঁ, ফেলের চান্স থাকে তাদের ক্ষেত্রে এইটা আইফোন ভেরি ভেরি এক্সেলেন্ট ইম্পর্টেন্ট, আমি ভেরি নিজে ভেরি দেখেছি, ইম্পর্টেন্ট, কারণ এক্সেলেন্ট। পোস্ট অপারেটিভে এই কলাপস হয়ে হাইপোক্সিয়া হয় পোস্ট অপারেটিভে। হ্যাঁ ঠিক আছে, আমরা যেটা করি যেমন আমাদের কোনো কারণে যদি প্রিলোড লাগে, যেমন আমাদের একটা ব্রঙ্কোস্কোপিক প্রসিজিওরে আমি জানি যে ট্রাকিয়াল স্টেনোসিস কে ট্রাকিয়াল গ্রোথ আছে, বা আমি এখানে একটু প্রিলোড চাইবো, আমি তারপরে 4 মিনিট পেশেন্টকে হাইপক্সিক বাউডি রেখে সার্জারি করব। আমরা ট্রাকিয়াল সার্জারিতে কখনো কখনো 3 মিনিট 4 মিনিট হাইপক্সিক রাখতে হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আগে জেট ভেন্টিলেশন করি, যেটাই এখন হাই ফ্লো নেজাল ক্যানুলা হিসেবে আসছে। আমরা জেট ভেন্টিলেশন করি, আমরা 20, 30, 40 আসছে ইনক্রিমেন্টাল দিয়ে আগে আমরা প্রিজার্ভটা দেখে নিই, তখন আমরা ইজিলি 2 মিনিট 3 মিনিট রেখে দিতে পারি, কিছু হয় না। এটাই। Exactly. Thank you for the nice discussion. We have got another question, the last question to the speaker. The question is come from one of the audiences. Limitation of high flow nasal cannula. What precaution to be taken for using high flow nasal cannula? Dr. Lutfur, is there any limitation of using high flow nasal cannula? And Yes, sir. what are the precautions to be taken for using high flow nasal cannula? For using high flow nasal cannula, first we do the ABG. It is only given the acute type 1 respiratory failure, the hypoxic respiratory failure. If যদি স্যার এখানে যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হয় সেক্ষেত্রে আমরা দিতে পারবো না। তারপরে তার যদি নোজ, তারপরে বেজ অফ দ্য স্কাল কোনো ইনজুরি থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়া যাবে না, এবং ইট ইজ এক্সপেন্সিভ, ইট ইজ তো হাই কস্ট। অ্যান্ড এই প্রিকশনগুলো স্যার আমাদের দেখতে হবে, বিশেষ করে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর যদি থাকে সেক্ষেত্রে আমরা তাকে অবশ্যই দিব না। এটা সিওপিডি প্রিকশনের মধ্যে, হ্যাঁ, প্রিকশনের মধ্যে লুৎফর, আর প্রিকশনের মধ্যে যে জিনিসগুলো এগুলো বলতে হবে যে তার মাউথটা ক্লোজ থাকতে হবে, আর যেগুলো বলেছো এগুলো তো আছেই, আর আমাদের খেয়াল রাখতে হবে কোনো ব্যারোট্রমা হচ্ছে কিনা, হ্যাঁ, পেশেন্টের অ্যাবডোমিনাল থোরাসিক কোনো ডিসসিনক্রনি হচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। 15 থেকে 30 মিনিট পরে স্যার হাই ফ্লো নেজাল ক্যানুলা দেওয়ার পরে 15 থেকে 30 মিনিট পরে একটা ফলো আপ করতে হবে, সেটাই আমরা একটা এবিজি দেখবো। এবং প্রিকশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রিকশন, সেটা হলো যে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে আপনি যেন অন্যদেরকে কন্টামিনেট না করে দেয়, যদি তার মুখটা খোলা থাকে, এবং বলা হয় যে পেশেন্ট পিপিতে থাকা উচিত আর কি, অ্যাটলিস্ট আমরা সেটা না পারি, দ্যাট দ্য মাউথ ক্লোজার মাস্ট বি এনশিওর। এটা হলো একদম সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিকশন। জাকির ভাই, কোভিড চলে যাবে কিন্তু হাই ফ্লো থাকবে, তখন বোধহয় আমাদের এটা নিয়ে অত বেশি চিন্তা করতে হবে না। কোভিড পিরিয়ডটা চলে গেলে যখন হাই ফ্লো করবো, হ্যাঁ, কোভিড চলে যাবে, কিন্তু কোভিড আতঙ্ক যেতে কিন্তু আদনান
অনেক সময় লাগবে। কোভিড গেলেও এই আতঙ্ক যেহেতু থাকবে, এই মুখটা বন্ধ রেখেই করে দাও রাখতে হবে। এবং না, আপনার ভ্যাকসিন দিয়ে দিলে আর আতঙ্ক থাকবে না ইনশাআল্লাহ। কোভিড গিয়ে যে ভ্যাকসিন আবার দিয়ে দিলে আতঙ্ক থাকবে না। কোভিড গিয়ে যে আবার ডেভিড আসবে না, এটা তো আমরা জানি না। হ্যাঁ, সেজন্য প্রিকশন আসলে এটা লাইফ লং প্রিকশন হিসাবেই থাকা উচিত। তারপরে দেখা যায় অনেক কিছুই তো আমরা আসলে করি না, থিওরিটিক্যালি অনেক কিছু করা উচিত, আমরা করি না, এটা ঠিক। আমরা একটা জিনিস করছি জাকির ভাই আমাদের ওই হাসপাতালে, যেটা আমরা একটা মাস্ক পরি, সার্জিক্যাল মাস্ক দিয়ে দিচ্ছি উপরে, যেটা আপনার ওই ইয়েটা প্রিভেন্ট করে। এটা আমাদের মানে বিভিন্ন যেহেতু পেয়েছি, এটা আপনারা করছেন কিনা? একটা সার্জিক্যাল মাস্ক পেশেন্টের উপরে দিয়ে দিচ্ছি, ওইটার উপরে। হ্যাঁ, সার্জিক্যাল মাস্ক দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, সার্জিক্যাল মাস্ক সেটা তো দেয়া হয়। তারপর আগে থেকে এই জিনিসটা, আর বিশেষ করে ওই যে বেড সাইডে যারা নার্সরা থাকে, এরা আসলে অনেক সময় যেটা বলে ভুলে যায়। এরা ওখানে থাকতে 24 আওয়ার্স থাকতে নিজেদের সেফটির এই ইয়েগুলো আসলে ভুলে যায়। তখন দেখা যায় কখনো কখনো গিয়ে দেখা যায় তো এই মাস্কটা পরে আছে, পেশেন্টের ইয়ে করে আছে। না না আমি দেবো এক্সপার্ট প্যানেলের ওপিনিয়ন নিতে পারি। কোশ্চেন আনসার সেশন অনেক হয়েছে, অনেক সুন্দর সুন্দর ডিসকাশন হলো। তো শুরুতে আমরা ওপিনিয়ন নেব সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছ থেকে। ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, 1-2 মিনিটের এক্সপার্ট প্যানেল ওপিনিয়ন। দেলোয়ার কে আছে? হ্যাঁ, দেলোয়ার আছে। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি দেলোয়ার, বলেন। আজকের এই ওয়েবিনার সেশনের সম্মানিত সভাপতি, রিপোর্টার, এক্সপার্ট প্যানেল এবং যারা শুনছেন দেখছেন, আসসালামু আলাইকুম। এখন তো সারা বিশ্বে কোভিড নিয়ে আসলে একটা অস্বস্তির মধ্যে আছে। এই কোভিড এর মেইন টার্গেট অফ অর্গানস হচ্ছে লাংস। এবং লাংসে কি হয় আসলে? এখানে নন কার্ডিওজেনিক ইডিমা হয়, শান্ট রিডিউসেস রিলেটেড হাইপক্সিয়া হয়, এবং এয়ারেটেড লাং ভলিউম কমে যায়, এবং এটাকে বলা হয় বেবি লাং। and all this influences the diffusion of the oxygen, and this results to hypoxia. So our main challenge to correct the hypoxia. এখানে এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন, যেটা আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে কি করি আমরা এখানে, এটা হাই ফ্লো নেজাল ক্যানুলা প্রডিউসেস এন্ড পজিটিভ এয়ারওয়ে এনভায়রনমেন্ট ইন নাসোফ্যারিংস, dilate the radius of the nasopharynx, reduces the resistance, and thus improve the ventilation oxygenation potentials. It also বলা আছে যে হিউমিডিফাইড এবং ওয়ার্ম অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, যেটা ওয়ার্ক অফ ব্রিথিং কমাচ্ছে। তো আমাদের এই যে হাইপক্সিয়া কারেকশনের জন্য কমব্যাট দ্য হাইপক্সিয়া ডিফারেন্ট ওয়েজ ছিল, যেমন সাপ্লিমেন্টাল অক্সিজেন, কিন্তু এটা আমরা 15 লিটারের বেশি দিতে পারি না। সেই ক্ষেত্রে এটা ইট ইজ নট ক্যাপাবল টু কমব্যাট দ্য হাইপক্সিয়া ইন কোভিড পেশেন্টস। সেকেন্ড, আমাদের হাতে আসলো যে প্রোনিং পজিশন, দ্য অক্সিজেন, সেই পজিশন আবার কিছু লিমিটেশনস আছে, যেমন যাদের স্পাইনাল প্রবলেম থাকে তাদেরকে দেওয়া যায় না, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে তাদেরকে দেওয়া যায় না, অ্যাডভান্স প্রেগন্যান্সিতে দেওয়া যায় না, এরকম আরো অনেক কিছু। তারপর আসলে আমাদের নন ইনভেসিভ পজিটিভ এয়ারওয়ে প্রেসার দেওয়া, দ্যাট মিনস বাইপ্যাপ বাই সিপ্যাপ। কিন্তু বাইপ্যাপ সিপ্যাপ ইউজ নিয়ে অনেকেই দ্বিমত আছে, কারণ দে অলসো এনহ্যান্স দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস টু দ্য আদার পেশেন্টস। এই জন্য অনেকে লিমিটেশন আছে যেটা ইউজ করে না। তারপরে আসলে আমাদের কি, যেটা হলো যে আইসিইউতে ইনভেসিভ ভেন্টিলেশন, বাট ইনভেসিভ ভেন্টিলেশনে দেখা গেছে মর্টালিটি মরবিডিটি আরো অনেক বেশি in comparison to the high flow nasal cannula. Lastly, আমাদের আসলো হাই ফ্লো nasal oxygenation by high flow nasal cannula দিয়া, মানে এইটা কিভাবে কমব্যাট করে, এটা একটা পজিটিভ এয়ারওয়ে প্রেসার ক্রিয়েট করে ইন দা নাসোফ্যারিংস এবং ডাইলেট দা রেডিয়াস অফ দা নাসোফ্যারিংস, দ্যাট মিনস দা এয়ারওয়ে প্যাসেজ রিডিউস and supply the oxygen and combat the hypoxia. এখন যেহেতু hypoxia is the main problem, our challenge is the correction of the hypoxia. আমরা এখানে বলা হয়েছে, প্রেজেন্টার ভালোভাবে বলছেন যে কিভাবে এটা কতটুকু দেওয়া যায়,
কাদেরকে দেওয়া যায় না, কাদেরকে দেওয়া যায়। তো তো এই জাকির ভাই রাইটলি বলছেন, এই আমাদের কাছে কিন্তু এই হাই ফ্লো নেজাল ক্যানুলা নিউ টার্ম, কিন্তু এটা অনেক বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি হবে, যেগুলো সার্জারি ক্ষেত্রে লাগবে, আমাদের অন্যান্য প্রবলেম হয়তো আমরা ইউজ করতে পারবো। তো যেটা আদনান বলতেছিল যে কোভিড ভ্যাকসিনেশন দিলে এটা হয়তো আমাদের এই করোনা থেকে আমরা মুক্তি পেয়ে যাবো, কিন্তু আসলে ভ্যাকসিনেশন এখনো এটা থাকবে, ইমিউনিটি কতটুকু ডেভেলপ দিতে তা কোশ্চেন। তো আমাদের মেইন এখন টার্গেট হবে আমাদের নিজেদেরকে নিজে প্রোটেক্ট করা, এবং যারা আমাদের অনেকে এখন চেম্বার স্টার্ট করতেছে, যারা আসে পেশারে হসপিটালে বা চেম্বারে, তাদেরকে এনশিওর করা যে তারা যেন একটা মাস্ক পরে, অ্যাটলিস্ট সার্জিক্যাল মাস্ক, এবং নিজেদের তো সার্জিক্যাল মাস্ক পরতে হবে, আরো অনেক কিছু, অনেক ধরনের মাস্ক আছে, বললাম না। তো সামনে দিয়ে হয়তো আরো অনেক চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন করোনা আশা করি আজকে 20-র নিচে, আমার যতটুকু মনে পড়তেছে এই চলে আসছে। এতদিন আগে 20-র উপরে থাকতো, 25-24 থাকতো। তো আশা করি অচিরেই বিশ্ব থেকে হয়তো করোনা কমে যাবে, কিন্তু উই শুড বি কেয়ারফুল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর দেলোয়ার, সুন্দর ওপিনিয়ন ব্যক্ত করার জন্য। আমরা মনে হয় আমাদের এক্সপার্ট ওপিনিয়ন অলরেডি ডক্টর আকরামুল হকের কাছ থেকে পেয়ে গেছি, আদনানের কাছেও পেয়ে গেছি, জাকির উদ্দিন সরকারের কাছ থেকে অনেক বেশি পেয়ে গেছি। আমরা এবার সিনিয়রদের কাছে চলে যেতে চাচ্ছি। প্রথমে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য অনুরোধ করছি প্রফেসর কেসি গাঙ্গুলি স্যারকে। কেসি গাঙ্গুলি স্যার। Thank you, Dr. Reza. Actually, I am not expert in this oxygen therapy. I do not work even in the ICU as expert or consultant. Might be I enter into the ICU occasionally whenever I have got patient for some other reasons under the consensus of the ICU. I ask for the disease pathology and process. So what I want to mention here, whatever might be the pathology and the treatment, we need to purchase time. So সাউন্ড কম শোনা যাচ্ছে, সাউন্ড কম শোনা যাচ্ছে। Oh, very sorry. Okay, now এখন হ্যাঁ, এবার সামনে নিয়ে বলেন। জি আচ্ছা, so whatever might be the pathology, we need to purchase time, because if we get enough time, ultimately the pathology may be corrected, may be reversed, and the patient will survive. That is the philosophy. But so by this time we have to keep the patient survive with oxygen therapy, whatever might be the reason of hypoxemia. So now we used to provide oxygen with nasal cannula, different types of mask, and it is not a great problem whenever we need to keep the 5 or 6 liter flow level of oxygen. That even up to 15 liter you can provide with this ordinary mask and more than that, or I mean the high level of oxygen, higher percentage of whenever required, this sort of devices are not adequate, then you need to adopt special devices. There are two, one is the Venturi mask and another is the high flow cannula. The most important difference is that in a Venturi mask, it does not reduce the dead space. That is the main problem, which causes less oxygenation and with the classical oxygen therapy. And the high flow nasal cannula provides a system by which the dead space is reduced, because the upper airway portion is also remaining filled with a higher concentration of oxygen. Whenever you give the high percentage of oxygen, this will be totally, that will not be exhausted out. So that is the great advantage of giving this high flow nasal cannula. But the thing is that the ventilation or respiration of the patient remains
spontaneous, and upon the patient's breathing capacity is forced labor, and you cannot assist even in the ventilation of that patient. Only you can reduce the work of breathing by providing more and more oxygen to the patient. So here, one thing or has been discussed, I want to mention the level of consciousness of the patient is most important, because in a reduced level of conscious patient, you cannot, whoever who is not giving exertion, who is not giving more effort to breathing, you cannot provide this high flow nasal cannula. In that case, only the uh, ventilator should be used, and the endotracheal intubation, because there are many hazards so far we have seen in patients of COVID, especially whenever introduced an endotracheal tube and given mechanical ventilation, those patients had more mortality, more complications than those who were being treated with high flow nasal cannula. That is the great advantage of, I think, high flow nasal cannula. So, although the high flow nasal cannula was being used in pediatric practice much earlier, at least about 20 years earlier, but we were not familiar with this. Now, this in this COVID period, the term has become more popular, and mostly this is being used in ICU settings, and our doctors are also being well acquainted with these terms and the device. So I think more and more we will learn regarding this high flow nasal cannula. And today's presenter, I would like to thank the presenter. He has nicely mentioned the different aspects of high flow nasal cannula. We will be learning more and more in future. Thank you all. Thank you, K.C. Ganguly sir, for your remarks. May I now request Professor Dr. Mustafizur Rahman sir for his valuable opinion. Sir. থ্যাংক ইউ ডক্টর রেজা। শোনা যাচ্ছে রেজা? শোনা যাচ্ছে। হ্যাঁ, তা আমি আগে প্রথমে সবাইকে একটু ধন্যবাদ জানাই, স্পিকার, তারপরে যারা মানে এই পর্যন্ত পার্টিসিপেন্ট, মানে এক্সপার্ট প্যানেলের সবাইকে, তারপর বেস কিমকেও এর আগেই দিয়ে নি ধন্যবাদ সুন্দর অভিনয়ের জন্য, এবং যারা এক্সপার্ট মতামত যে শুনছিলাম আর কি, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আর কমেন্ট ছোট্ট করে একটু বলি যে এইটা ওই যে আমি কি বলবো যে গাড়ির এডিশনের মধ্যে অপশন করতে থাকে না, গাড়ির রেট তো বাড়াইতে হবে, গাড়ির এডিশন করতে পারছে কিছু অপশন বেশি করে দিয়ে আর কি। এখানেও আমাদের ওইরকমই চিন্তা করতে হবে যে অপশন আমাদের কনভেনশনালে কি ছিল, কনভেনশনাল ছিল যে আমরা অক্সিজেন রিকোয়ারমেন্টটা যখন খুব বেশি হয় 15 মিলিলিটার পরে আর যেতে পারছে না। 2 নম্বর হচ্ছে যে ওখান থেকে ডিফারেন্স, এটা মানে হাই ফ্লো নেজাল ক্যানোতে আমরা জানি যে হিটেড অ্যান্ড হিউমিডিফাইড, যার ফলে এইটা বেটার টলারেবল, এবং ওই যে অলরেডি আলাপ হয়েছে যে সিক্রিশনকে প্রিভেন্ট করে, মিউকোসেল রিঅ্যাকশনকে মানে হেল্প করে, তারপরে হচ্ছে যে আপনার বেশ মানে এই যে পন্স এটাও অ্যাপ্লাইকেবল, ইজিলি ডিউরেবল, এবং হাই ফ্লোতে আপনার অক্সিজেন রিকোয়ারমেন্টটা যখন বেশি থাকে, আপনার 60 লিটারের বেশি আমরা প্রোভাইড করতে পারবো। তারপরে হচ্ছে যে ব্যাপারটা যে আপনার এটা ওই যে এক্সপ্যান্ড ডেড স্পেস কমায়, সবই বলা হয়েছে, টাইডাল ভলিউমকে বাড়ায়, রেসপিরেটরি রেটকে কমায়, যার ফলে ব্রিদিং ইমপ্রুভ করে, এবং ডায়াফ্রামের অ্যাক্টিভিটিটাও মানে এতে কিছু ইমপ্রুভ হয়। তো এইগুলি এখানে প্রশ্ন হচ্ছে যে একটা কোশ্চেনেবল প্রেশার কত বাড়ায় কি, মানে সেই সম্বন্ধে কোশ্চেনেবল ক্ষেত্রে আপনার ওই টাইপ আপনার ওই যে ধরেন ওই যে আকরাম আছে অপারেশনের আগে বললো যে অপারেশন পোস্ট অনেক সময় ডেভেলপ করতে পারে, আমাদের এই যে নিউমোনিয়াতে এটা হয়, তারপরে পালমোনারি ইডিমাতে হয়, এটার ইউজটা বেশি যে আমরা এটা ফিল আপ করতে পারছি। তারপরে ব্যাপারটা হচ্ছে যে এর পরেও যদি দেখা যায় যে আপনার অক্সিজেন ডিজায়ার্ড লেভেলে আমরা আসতে পারছি না, আমি একটা ওয়েবিনার দেখছিলাম আমেরিকা আর কি, তখন কিন্তু আপনার ওই সিপ্যাপ মানে ইন অ্যাডিশন টু দ্য মানে যদি শুধু হাইপক্সিক রেসপিরেটরি ফেল অক্সিজেনই হাইপক্সিয়াই থাকে, দেন ক্যান ইউ অ্যাড টু দ্য সিপ্যাপ মেশিন। সিপ্যাপ মেশিনে আপনার পিট প্রেশার 5 to 10 সেন্টিমিটার ওয়াটার পর্যন্ত ইউজ করে, এবং এটা অ্যালভোলিকে আরো ওপেন রাখতে পারে, যার ফলে সিপ্যাপ করে আপনার অক্সিজেনেশন কিন্তু আরো ইমপ্রুভ করতে পারে। আর যদি দেখা যায় পেশেন্টের টাইপ 2 রেসপিরেটরি হাইপার কেপনিয়া আছে,
আর এবং এখানে পিপ প্রেশার আরো বেশি লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইভি বাইপ্যাপ মেশিনের দরকার হয়, কারণ এটা অ্যালভিওলার ভেন্টিলেশন পাশাপাশি এখানে পিপ প্রেশার আমরা ইন এক্সপিরিতে কত বোধহয় 15 to 20 মিলিমিটার ইয়ে করতে পারি এক্সপ্রেশন, এবং এইটা আপনার আর বেটার হবে যদি মানে অক্সিজেন, যেমন আমরা সিওপিডি পেশেন্টেরও আমরা দেখি যে আমরা কোভিড এর আগেও হাইপারকেপনিয়া যেগুলি যে পেশেন্টগুলি নিয়ে আসছে, এগুলি কিন্তু আমরা হোম হোম মানে ইয়েতেই মানে ওয়ার্ডেই দিয়েছে বাইপাপ মেশিন, এবং তারপরে আপনার ওই বাড়িতেও তারা কিন্তু বাইপাপ দিয়ে অনেক ভালো থাকছে। কারণ যদি অ্যালভিওলার ভেন্টিলেশন বাড়াইতে গেলে, কার্বন ডাইঅক্সাইড কমাইতে গেলে বাইপাপ মেশিন বেটার। আর আমরা দেখছি যে আমরা এর কোভিড এর আগেও সিপ্যাপ মেশিন কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে ইউজ করছি, কারণ দেখা যাচ্ছে আপারে হয়, বিশেষ করে রেট্রোফ্যারিঞ্জিয়াল ইয়েতে যে অ্যাপারেটটা ডিউরিং স্লিপ অবস্ট্রাকশনটা ক্লোজ হয়ে যায়, ওইটাকে ওপেন রাখার জন্য আমরা সিপ্যাপ ইউজ করছি। এখানে ওই একই ব্যাপার যে আপনার হাই নাজাল ফ্লো, যে জাকির যেটা বলছে ঠিকই, বাচ্চাদের অনেক আগে অ্যাডাল্টের জন্য ইউজ করা হয়েছে, তারপর অ্যাডাল্টের ক্ষেত্রে দেখা গেল এখন আপনার এই হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়ে আপনার হাইপক্সিয়াকে প্রিভেন্ট করা যায়, পালমোনারি এডিমাকে প্রিভেন্ট করা যায়। এটার মেকানিজম তো অলরেডি আলাপ হয়েছে, যে আপনার যদি দেখা যায় যে এটা ওয়ার্ক অফ ব্রিদিং সবই আলাপ হয়েছে আর কি, যাই হোক। কিন্তু এটা আমার কাছে ধারণা যে পিপ প্রেশার পদ্ধতি যে বাড়ায় কোশ্চেনেবল, এটা নিয়ে স্টাডির কোনো কাগজপত্র দেখলাম না। তো সেক্ষেত্রে যদি আপনি পিপ প্রেশার বাড়াইতে হয়, যে যেমন আমেরিকাতেও দেখলাম যে ওরাও মানে দেখা যাচ্ছে যে হাই অক্সিজেনেশন আপনি পাচ্ছেন, সেখানে কিন্তু এই আবার 40-45% এনহান্সড অক্সিজেনেশন সিপ্যাপ, কারণ এটা 5 to 10 সেন্টিমিটার পর্যন্ত মানে মানে অ্যালভিওলাইকে ওপেন, আপনি অ্যালভিওলাইকে যত ওপেন রাখতে পারবেন বাতাস ঢুকতে সুবিধা, অ্যালভিওলাই তো কিন্তু 0 প্রেসারে থাকে, তো অ্যালভিওলাইকে ওপেন রাখতে হবে, যেগুলি কলাপস করে যায় গেছিল আগে পালমোনারি এডিমার জন্য, তো এমনিই হয়। তারপরে এআরডিএস, সিভিয়ার এআরডিএস যখন হয় তাহলে অ্যালভিওলার সেল দেখা হয়, পালমোনারি এডিমা অক্সিজেনেশন ডিফিকাল্ট হয়ে যায়, সেখানে হাইপক্সিয়ার সাথে ওই যে আলাপ করছে বিকিউ মিসম্যাচ, তারপরে শান্ট, এর জন্য আবার আপনার ইয়েও হয়ে যায়, মানে হাইপক্সিয়ার সাথে সাথে আপনার কার্বন ডাইঅক্সাইড রিডাকশন হয়। তো যদি এইটা আলাপ হয়েছে যে দেখা যায় যে আপনার এটা কোনোলজিক্যালি, যে যদি শুধু হাইপক্সিয়া থাকে তাহলে আমরা শুধু মানে মানে অ্যালভোলার দিয়ে চেষ্টা, আর সরি লো ফ্লো দিয়ে চেষ্টা করলাম, না হলে হাইব্রোতে আসলাম। হাইব্রোতে এসে যে দেখা যাচ্ছে যে আপনার অ্যাচিভমেন্টটা ডিজায়ার হচ্ছে না, সেখানে শুধু হাইপক্সিয়া আছে, তো তখন হচ্ছে পিট প্রেশার বাড়ার জন্য কিন্তু আপনার সিপ্যাপ ইউজ করতে বলা হয়, নট মানে বাইপ্যাপ মেশিন। কিন্তু যেখানে যে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন আছে, সে মানে মানে টাইপ 2 যেটা আমরা সিওপিডি ক্ষেত্রে মানে ইউজ করছি আর কি। তো আমার মনে হয় এটা ক্রোনোলজিক্যালি আপনার এইটা ওই ডিপেন্ড করবে মানে উইনিং মানে সময়। এটা সিওপিডিতে আমরা দেখছি যে একটা পেশেন্টকে আপনার মানে ইন্টিউবেট না করে, আমরা এর আগেও করছি যে মানে আপনার এনআইভি মেশিন ইউজ করে, আবার যখন দেখা আপনার থেকে উইনিং করবেন তখনও কিন্তু সরাসরি নিয়ে এসে দেখা যায় পেশেন্ট আবার খারাপ হতে পারে, যাতে আবার ইন্টিউবেট করতে না হয় সেক্ষেত্রেও আপনার ওই যে আমরা বাইপ্যাপ দিই। এখানে এই মানে হাইফ্লো নেজাল ক্যানুলার ব্যাপারটা একই রকম, যে আপনি একটা পেশেন্ট ইন্টিউবেট করা, এক্সটিউবেট করা, তারপরে ওই যে জাকির যেটা বললো যে ব্রঙ্কোস্কোপির ভেন্টিলেটরি সাপোর্ট মানে অক্সিজেন সাপোর্ট কিছু দিতে হলে সেক্ষেত্রেও এগুলো ইউজ আছে। কিন্তু আমার যেটা ধারণা যে যেখানে পিপ প্রেশার বেশি লাগবে এবং অ্যালভিওলাস ওপেন করতে হবে, সেখানে যদি শুধু হাইপক্সিয়া হয়, দেন ইউ ক্যান ইউজ ইন এডিশন টু হাইফ্লো নেজাল ক্যানুলার সিপ্যাপ। আর যদি পেশেন্টের অ্যালভিওলার ভেন্টিলেশন কম থাকে এবং এটা দেখা যায় যে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন বেশি আছে, দেন ইউ শুড গো ফর দ্য এনআইভি। তারপরে এনআইভির পরে যদি না হয় তাহলে তো আমাদের ইন্টিউবেট করতেই হলো, যে মেকানিক্যাল ভেন্টিলেশন আর কি। তো থ্যাংক ইউ। ও সরি, আমি আর কিছু জিনিস বলতে চাচ্ছিলাম যে আপনার হাই ফ্লো দেওয়ার পরে যদি দেখা গেছে, আমরা একটা স্টাডিতেও দেখলাম যদি যখন পেশেন্টের অক্সিজেন ফ্লো ইকুয়াল টু লেস দেন 20 লিটার পার মিনিট এবং FI2 মানে লেস দেন 50 চলে আসে, তখন ইউ ক্যান সুইচ ওভার অন টু দ্য আবার ওই লো লেভেল কনভেনশনাল অক্সিজেন থেরাপি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর আমি সবাইকে আগে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি। জি জি সরি, নাকি আমি পরের দিকে শুনতে পারিনি নাকি? না শুনতে পাচ্ছেন সবাই? সরি, আমি যেটা বলছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এখানে শেষ করি, এখন রাতও অনেক বেশি হয়েছে, অনেকে আছে আর কি। মানে আমাদের স্যার একটু মিউটটা কেন ইয়ে করে নেন, আনমিউট করে আপনার আনমিউট করেন। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বলেন হ্যাঁ May I request Secretary General Asthma Association Mark Panel Opinion, Professor Mohammad Shahidur Rahman Khan, who is also the Director of রেজা NIDCH. রেজা শোনা স্যার যাচ্ছে? শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমরা যাচ্ছে শুনতে যাচ্ছে পাচ্ছি। স্যার, হ্যাঁ আসসালামু যাচ্ছে। আলাইকুম। আমি আসলে আজকে খুব আনমাইন্ডফুল, আমি কোনো কনসেন্ট্রেশন দিতে পারি নাই। নাম্বার ওয়ান হলো চেম্বারে ছিলাম, আর সেকেন্ড হলো আসলে আমার চাচা আর কি চট্টগ্রামে অসুস্থ, উনি ওনার এখন 12 লিটার অক্সিজেন লাগতেছে, স্যাচুরেশন 91-93 মেনটেন হতে কষ্ট করে আর কি। তো আসলে ওনার বয়স 75 এর, আমার আসলে দিক থেকে মেন্টালি খুব হয়ে আছে আর কি। এনিওয়ে তো টপ হতে পারি নাই প্রথমে একবার, তারপর তো ভ্যাকসিন সাথে কথা বলে আবার লিখে আসলাম। আমি পক্ষ থেকে আজকের এই ওয়েবিনারে যারা বিষয় যে হাই ফ্লো নেজাল ক্যানুলা এন্ড ইটস ইউজ ইন অ্যাডাল্ট, অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য একেবারেই নতুন। আমরা যতই হয়তো আলোচনা করি, প্র্যাকটিক্যালি আমরা তো বকবিতে ফেস করি নাই বললে চলে, আমরা দুই একটা এখানে ইনস্টল করেছি, বাট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমাদের অত্যন্ত কম। যদিও এটা আরো 20 ইয়ার্স আগে থেকে পেডিয়াট্রিক ইউজ চলছিল, এবং শুধুমাত্র যে কোভিড এর কারণে এটা আমাদের কাছে আসছে সেটা নয়, এটার বহুবিধ ইউজ বাই দিস টাইম সবাই আমরা আলোচনা করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হিটেড, হিউমিডিফাইড, হাই ফ্লো, এগুলোতে যে অক্সিজেনেশনটা কম্পারেবল টু ভেন্টিলেটর চেয়ে আর ভালো বলা চলে। ইভেন ভেন্টিলেটরে যারা গিয়েছে কোভিড এর রোগীরা, তারা কিন্তু তাদের মর্টালিটি আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড মেশিনে দিয়ে রেজাল্ট কম পাওয়া গেছে। তার চেয়ে হাই ফ্লোতে যদি রাখা যায়, এবং হাই ফ্লো সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগলো, অনেক কিছুই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা হয়েছে, থ্রেড বোর্ড ডিসকাশন, এবং ছোট ছোট অনেকগুলো প্রশ্ন যেগুলো আমার আসলে জানা হলো বসে আর কি। তো প্রেজেন্টারকে আমি ধন্যবাদ জানাই যে আসলে টপিকসটাকে সে গোছাই নিয়েছে সুন্দরভাবে, যদিও মানে আমি প্রথম অংশ শুনতে পারি নাই ডক্টর লুৎফুরকে আর কি। আর যাকে ডক্টর জাকির হোসেন সরকার এবং আদনানের আলোচনা থেকে আমার অনেক কিছু জানা হলো, পাশাপাশি গাঙ্গুলিদার কাছ থেকে অনেক কিছু জানা হলো, মুস্তাফিজ স্যারও বেশ, সবাই অনেক বিশদ আলোচনা হয়েছে, ব্যাপক আলোচনা হয়েছে, বড় ধরনের আলোচনা হয়েছে। আমি আশা করি হাই ফ্লো নেজাল ক্যানুলা আমাদের কাছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যদিও আমাদের অনেক কম, বাট আমরা বাই দিস টাইম থিওরিটিক্যালি অনেক কিছুই অর্জন করেছি। আশা করি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং এটা একটা ভালো ডিভাইস। বক্তব্য আমরা কিন্তু একটা সংযোজন করেছি, সবার হয়তো জানা আছে কিনা জানি না, আমরা বাই দিস টাইম একটা আমাদের আইসিইউতে একটা সেট করেছি কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলা। তা আমি আসলে অনেক রাত হয়েছে, সব দিক থেকে মানসিক দিক থেকে ভালো না, আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। সবাই আমার চাচার জন্য একটু দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি, কামনা করছি। আর সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য। ভ্যাকসিন গ্রুপকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, তাদের সক্রিয় সহযোগিতায় আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, এবং আজকেও সেই ধরনের একটা ভূমিকা তারা রেখেছে। পরিশেষে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম থ্যাংক রহমতুল্লাহি ইউ ওয়া প্রফেসর বারাকাতুহু। মোহাম্মদ শাহিদুর রহমান খান স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই অনুষ্ঠানটির কারিগরি সহায়তা প্রদান করেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। এখন ভোট অফ থ্যাঙ্কস প্রদান করবে বেক্সিমকো ফার্মা লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ মাশরেকি। ভোট অফ থ্যাঙ্কস প্রদান করবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল্লাহ মাশরেকি। থ্যাংক ইউ স্যার। অনারেবল চেয়ারম্যান, আজকের প্রফেসর বশির স্যার, প্রফেসর শাহিদ স্যার, সেক্রেটারি of Asthma Association, and moderator সৈয়দ রেজুল হক স্যার, এবং আমাদের স্পিকার আজকে
Dr. Lutfur Rahman sir, so and all the panelists, especially আজকে যারা এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য যারা এত কষ্ট করে এত সময় করে এসেছেন, তো সবাইকে ধন্যবাদ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ মাশরাফি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, রেসপিরেটরি পোর্টফোলিওটা দেখছি। তো আসলে এখন যেটা হচ্ছে যে এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বেসিক্যালি ইটস এ ডায়ার নিড অফ মানে পেশেন্টের জন্য এখন এই মুহূর্তে, বিশেষ করে যারা আইসিইউতে আছেন। তো একটা কন্টেম্পোরারি একটা টপিকের উপর আজকে এত সুন্দর একটা আলোচনা হয়েছে, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং স্পেশালি প্যানেল অফ এক্সপার্টে স্পেশালি ডক্টর জাকির হোসেন স্যার, আদনান ইউসুফ স্যার, কেসি গাঙ্গুলি স্যার, আপনারা যত সুন্দর করে জিনিসটাকে অনেক প্রস অ্যান্ড কনস, অনেক কাউশনস, অনেক প্রিপারেশনস এগুলো মেনে করতে হয়, সেগুলো আসলে এত সুন্দর করে আলোকপাত করেছেন। তো সেই জন্য আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্পেশালি যারা প্র্যাকটিশনার আছেন তাদের জন্য অবশ্যই এটা অনেক কাজে লাগবে। আর এই ধরনের সায়েন্টিফিক প্রোগ্রামে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শুরু থেকেই আসলে আমরা অনার ফিল করছি যে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগে থেকেও ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। আর সবচেয়ে বড় কথা যে আমরা যেহেতু রেসপিরেটরি ফিল্ডে আমরা ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন ব্রিঙ্গিং নিউ সলিউশনস টু ইউ অ্যান্ড ইউর পেশেন্টস। তো সেক্ষেত্রে অ্যাজমা এবং সিওপিডি সহ অন্যান্য লাং ডিজিজের ক্ষেত্রে যেসব সাপোর্ট দরকার, যেসব সলিউশন দরকার, সেগুলো বেক্সিমকো ফার্মা সবার আগে নিয়ে এসেছে। এবং সেই সাথে স্পেশালি যদি বলি আমাদের এমডিআই, ডিপিআই, আমাদের ওরাল থেরাপিগুলো আছে, যেমন আমাদের মন্টেলুকাস সহ আপনার যেসব আছে। তো সেক্ষেত্রে সেগুলো আমরা তো অনেক আগেই নিয়ে এসেছি এবং নতুন নতুন সলিউশন গুলো পেশেন্টের বেনিফিটের জন্য, অ্যাজমা এবং সিপিটি পেশেন্টের জন্য স্পেশালি, তো সেসব আমাদের সলিউশন গুলো আছে। তো এই আমাদের যে প্রচেষ্টা ওভারঅল, আমরা মেডিসিনের ব্যাপারে না, আমরা ওভারঅল সায়েন্টিফিক এনগেজমেন্টের যেসব আমাদের প্রচেষ্টা, সেটা ডেফিনেটলি আমাদের কমন অবজেক্টিভ, যেটা রোগীর জন্য, যেটা পেশেন্টের জন্য বেনিফিট, সেটাকে আরো ভালো হবে ইনশাল্লাহ। তো এই কামনা করে এবং সবাইকে অশেষ ধন্যবাদ, আবার অশেষ ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রামে আপনাদেরকে উপস্থিত দেখতে পেরে আর কি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ডক্টর আব্দুল্লাহ মাশরাফি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সর্বশেষ বক্তা, যিনি যার সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে, সম্মানিত সভাপতি অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ অধ্যাপক বশির আহমেদ স্যার। আমি স্যারকে অনুরোধ করছি তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য, এবং তার বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি এখানে সমাপ্তি ঘোষণা করা হবে। অধ্যাপক বশির আহমেদ স্যার। স্যার একটু আনমিউট করে স্যার আনমিউট করে নেন স্যার, একটু আনমিউট করে নেন স্যার। স্যার একটু আনমিউট করেন। সেন্ট্রালি করে দাও না, সেন্ট্রাল থেকে করে দাও না। সেন্ট্রাল থেকে চেষ্টা করতেছি, ওনার এখান থেকে সেন্ট্রালি করলে সব আনমিউট হয়ে যাবে। হোক না, অসুবিধা নেই। হচ্ছে না? হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। গাঙ্গুলি, হ্যালো। এবার হয়েছে। আজকের আমাদের পঞ্চম ইভেন্টের উপস্থিত সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ, আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট যে আমাদের প্যানেলিস্ট আমাদের উপস্থিত শ্রদ্ধেয় মুস্তাফিজ স্যার। স্যার আসলে সবচেয়ে সিনিয়র হলে কি হবে, কিন্তু এদিক দিয়ে সবচেয়ে সবার আগে থাকেন। স্যারকে আমি আসলে পার্সোনালি স্যারের সাথে কথা হয় নাই, কিন্তু স্যার নিজেই চলে এসছে। আমার মনে হয় ফেসবুকে দেখেছে বা ইয়েতে আমি একটা মেসেজ দিয়েছি। সরি, এটা
তো আপনি মানে এখন না আরম্ভ থেকে ছিলেন, আপনি আমার আরম্ভ ছিলেন, খেয়াল আছে তো? স্যার আমি মিউট করে দিচ্ছি, ওইটা স্মরণ করে দিন আপনি আজকে না ওই প্রথম থেকে উপস্থিত অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের সম্মানিত মহাসচিব এবং ডাইরেক্টর বক্ষবিদ্যা ইনস্টিটিউট হাসপাতাল এবং অ্যাসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ট্রেজারার প্রফেসর কেসি গাঙ্গুলি, ডক্টর জাকির, আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ডক্টর আদনান, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমি সবার নাম নিচ্ছি না। তো আজকে যে বিষয়টা, আসলে কোভিড আমাদেরকে অনেক কিছুই নতুন করে শিখিয়েছে, ভালো জিনিসও শিখিয়েছে, খারাপ জিনিসও শিখিয়েছে। এখন এইমাত্র মেসেজ পেলাম, একটা মেসেজ আসলো যে 8 লক্ষ মৃত্যু ক্রস করেছে কোভিডে। এই একটু আগে মেসেজ আসলো, মৃত্যু সংখ্যা 8 লক্ষ ক্রস করেছে। আসলে কোভিড আমাদের অনেককে নিয়ে গেছে পৃথিবী থেকে, আর দিয়ে গেছি কি সেটা আমার মনে হয় সেটা আমরা হিসাবের সময় এখনো আসে নাই। ঠিক কিছু জিনিস দিয়ে গেছে, যে ভালো আজকে যে আমরা আলোচনা করছি হাই ফ্লো নেজাল ক্যানুলা ইন অ্যাডাল্টস, এটা আসলে আমাদের নলেজে ছিল না, আমাদের জানা ছিল না, আমরা কোনো সময় ডিসকাস করি নাই, কোনো সময় ইউজ করি নাই। এটা আসলে যেখানে আমাদের কোভিড আসার পরে সবাই ভেন্টিলেটর নিয়ে আমাদের চিন্তা করতেছিল, ভেন্টিলেটর আমাদের কত কোটি জনগণ আছে, কত লক্ষ ভেন্টিলেটর লাগবে, কতগুলো হসপিটাল লাগবে, হসপিটাল বেড লাগবে, এসব চিন্তা ভাবনা করছিল। তো সেখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা আমাদেরকে একটা সুন্দর সমাধান দিয়েছেন, কারণ হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে পার হয়ে আমার মনে হয় বেশিরভাগ রোগী আসলে ফেরত আসছেন। আর এরপরে যারা ভেন্টিলেটরে যাচ্ছেন, আমার মনে হয় রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না, কারণ সবাই বলছে যে 90% রোগী মারা যান, আর 10% বা 10% লোক হয়তো বাঁচেন, বা 10 জনে 1 জন হয়তো বাঁচেন। তো হাই ফ্লো নেজাল ক্যানুলা নিয়ে সবাই তখন অনেক আলোচনা করলেন। তবে এটা হাইপোক্সিয়ার চিকিৎসা, হাইপোক্সিয়া যাতে আমরা আগেও কারেকশন চেষ্টা করছি হাইপোক্সিয়ার চিকিৎসার জন্য। তো এটার যে অ্যাডভান্টেজ, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এটা হলো ফ্লো বেশি দেওয়া যায় এবং অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি থাকে, এবং আরো ছোটখাটো অনেকে যেগুলো বলে সময় হাইপোক্সিক পেশেন্ট যার করা যাচ্ছে না তাকে আমরা করতে পারি। তারপরে এক্সটিউবেশনের সময় আমরা ইউজ করতে পারি। তারপরে অ্যানাটমিক্যাল ডেড স্পেস কমে যায়, অনেক বেনিফিট এগুলো আছে। তো এগুলো আসলে আমরা, এটা একটা কোভিড না আসলে হয়তো আমরা এটা ডিসকাস করতাম কিনা, হয়তো উন্নত বিশ্বে সেটা করে ইউজ করে আমরা করতাম কিনা জানি না, হয়তো পরবর্তীতে হয়তো আরো 5 বছর পরে করতাম, আমরা হয়তো 5 বছর আগেই করছি। তো এই জিনিসগুলো আমরা কোভিড থেকে জেনেছি। কোভিড আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আমাদেরকে অমানবিক হতেও শিখিয়েছে, মানবিক হতেও শিখিয়েছে। কিরকম, যে দেখা গেল যে বাবা অনেক ভিআইপি, অনেক বড় লোক, আইসিইউতে একা মারা গেছে, তার মুখে পানি দেওয়ার জন্য তার ছেলে মেয়েরা কেউ ছিল না। বলেছে যে আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা যা আছে সব তোমরা নিয়ে যাও, আমাকে শুধু একটু শান্তি দাও। খুব দুঃখজনক। কোভিড আমাদেরকে কত কিছু, তারপরে কবর দেওয়ার জন্য নিয়ে গেছে, সেখানে হয়তো তার পরিবারের কাউকে দেখা যায়নি, খুব দুঃখজনক। আবার এদিকে আবার ভালো কাজও অনেক শিখিয়েছে, যেমন সেটা কবর দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে উঠেছে, তাকে গোসল করানোর জন্য, কবরস্থ করার জন্য। তারা কেউ আত্মীয় না, কিছু না, অপরিচিত লোকজন, স্বেচ্ছাসেবক, তারা স্বেচ্ছামূলক ভাবে কবরস্থ করেছে। এটা আবার একটা ভালো জিনিস শিখিয়েছে। দেখা গেছে যে নারায়ণগঞ্জে একজন হিন্দু ভদ্রলোক মারা গেছে, রাস্তায় মানে সিঁড়িতে পড়েছিল, তাকে বাসায় নেওয়ার বা দাহ করার জন্য কেউ ছিল না, ওখানকার লোকাল কাউন্সিলর তাকে বাসায় নিয়ে গিয়েছে, এবং পরবর্তীতে সে মুখাগ্নিও সে কাউন্সিলরই করেছে, একজন মুসলিম কাউন্সিলর। এটাও শিখিয়েছে, মানবতাও শিখিয়েছে। আমাদের মানসিক দিক দিয়ে আমাদেরকে অনেক ট্রমা দিয়েছে, অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে, অনেকে মানসিক রোগীও হয়ে গেছে, অনেকে হয়েও যাচ্ছে, জানি না আর কয়দিন আমাদের থাকবে। যাই হোক, আমরা অত্যন্ত মূল্যবান একটা বিষয় আলোচনা করলাম, এটা আমাদের খুবই জরুরি ছিল আলোচনা করা। তবে বেশ কিছুদিন যাবৎ আমরা ওয়েবিনার করতে পারছি না, কারণ আমাদের অনেক ডাক্তার, আমরা অনেকেই আমাদের কোভিডে আক্রান্ত হওয়াতে আমরা ঈদের আগে পর্যন্ত
পর্যন্ত আমরা 4টা, তারপরে আরো 4-5 করার জন্য লাইন অনেক কোম্পানি। ওদের অসুস্থতা, অনেকের অসুস্থতার জন্য আমরা এগুলো করতে পারিনি। তো ইনশাল্লাহ মোটামুটি আমরা এখন মোটামুটি সবাই সুস্থ। আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব, ওয়েবিনার চালিয়ে যাব। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে আমাদের যে প্রেজেন্টার লুৎফর, একটা আসলে একটা কঠিন জিনিসকে সে সুন্দরভাবে এবং ভালোভাবে সে প্রেজেন্ট করেছে। তাকে আমি আগেরবারও বলেছিলাম, সে আসলে ওই আগেরবার সময় দিতে পারে নাই, তার কি একটা পারিবারিক সমস্যা ছিল। এবার সে প্রেজেন্ট করেছে। এটা কঠিন, এটা আসলে কঠিন বিষয়, এবং এই ব্যাপারে এই বিষয়টা নিয়ে আমাদের প্যানেলিস্ট অনেক জ্ঞান গর্ব আলোচনা করেছেন। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, এবং সবশেষে ধন্যবাদ দিচ্ছি বেক্সিমকো ফার্মাকে। বেক্সিমকো ফার্মা আসলে গত ঈদের আগে করার কথা ছিল। তাদের একটা প্রোডাক্ট তখন বাজারজাত করার জন্য রেমডেসিভির যেদিন তারা বাজারজাত করলো, সেদিন আমাদের তাদের একটা ওয়েবিনার করার কথা ছিল। পরে তারা বললো, স্যার আমাদেরকে একটু ক্ষমা করেন, আমরা ঈদের পরে ফার্স্ট আপনারা যে ওয়েবিনারটা করবেন সেটা আমরা করব। কিন্তু আসলে সেটা আমরা সময় দিতে পারি নাই। প্রায় 2 মাস চলে গেল, 2 মাস কি 3 মাস চলে গেল। তা আমরা তাদের আজকে সময় দিলাম, এবং ফার্স্ট ওয়েবিনারি, ঈদের পরের ফার্স্ট ওয়েবিনারি তাদের আমরা করে দিলাম। সেই জন্য তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে RSM জালাল সাহেব আমার পিছে লেগেছিলেন প্রথম থেকেই, গত ঈদের আগের থেকে লেগেছিলেন, এবং ঈদের পরেও এই ঈদের পরেও উনি আমাকে লেগেছিলেন যে স্যার কখন করবেন। আমি বলেছিলাম যে ওয়েবিনার যদি করি ফার্স্ট আপনাদেরটাই করব, পরবর্তীতে অন্যদের করব। যাই হোক, ওয়েবিনার আমরা করছি। অনেকে আসলে ক্রিটিসাইজও করছে। হ্যাঁ, আমি শুনি যে অনেকে ক্রিটিসাইজ করে যে জিনিসটা আসলে লেবু কসলাইলে নাকি তিতা হয়ে যায়। আসলে লেবু কসলাচ্ছি কোথায়? আমরা তো ভালো জিনিস কসলাচ্ছি, তিতা হচ্ছে না, আমরা মধুর মিষ্টি পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় আমরা ভালো জিনিস, মধুর স্বাদ আস্বাদন করছি। এই যে আমরা ডিসকাশন করলাম, হাই ফ্লো নেজাল ক্যানুলা নিয়ে ডিসকাশন করলাম, কারোর তো কোনো ক্ষতি হয় নাই, বরং লাভই হয়েছে। লাভ যদি আমার হয়ে থাকে সেটা রোগীর লাভ হবে, মানুষের লাভ হবে, মানবতার লাভ হবে। তো আমরা ইনশাল্লাহ আমাদের ওয়েবিনার আমরা চালিয়ে যাব আগামী শুক্রবার। এখন একটা ব্যাপার আমাদের মনে একটু ডিসকাশন, একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমরা কি রাত 10টায় শুরু করব, নাকি শুক্রবার দেখে আমরা একটু আর্লি শুরু করতে পারি কিনা? এই ব্যাপারটা একটু আপনাদের মতামত দিলে আমার মনে হয় ভালো হয়। হ্যাঁ, আর্লি শুরু করাটা দরকার। শুক্রবারে 8টায় করা যায় কিনা? শুক্রবারে কি প্র্যাকটিস আছে? জাকির কি বলেন? রাত 8টায় করা যায়। 9টায় করলে ভালো হয়। 9টায়? বসি ভাই, হ্যাঁ, 9টায় করলে, আচ্ছা ঠিক আছে। 9টায় করলে, এবং 9টায় আরেকটা জিনিস একটু যদি রাখেন যে শার্প এট নাইট, হ্যাঁ, শুক্রবার তো 10টা করে 10:30 হয়ে গেছে। হ্যাঁ, 9টা মানে 9টায়। আর মুস্তাফিজ স্যার কিছু বলার নেই, কারণ হচ্ছে স্যার এত টাইম মেইনটেইন করেন। না, আমি স্যারের ব্যাপারে ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সায়েন্টিফিক যে কোনো কিছুতে স্যারকে আমরা টাইমলি পাই না, স্যারকে সবসময় টাইমলি পাওয়া যায়। বলে খারাপ কিছুতে আমি নাই, ভালো কিছুতে আছি। বসিরকে অনেক আগেই বলছি, বসির যখন আসছিল ইলেকশনের আগে, মনে আছে যে স্যার কি করবো, বলে যে ভালো কিছু করতে দিলে আসে আপনাদের সাথে, খারাপ কিছু করতে দিলে আমি নাই। স্যার আমাদের তো স্যার আসলে অনেক হেল্প করেছে আমাদের এই যে দীর্ঘজীবী হোক। হ্যাঁ, স্যার দীর্ঘজীবী হোক, স্যারকে যাতে অ্যাক্টিভ অবস্থায় সবসময় স্যারকে আমরা পাই। স্যারের আশীর্বাদ, স্যারের দোয়া, স্যারের স্নেহ যাতে সবসময় পাই। আমি আর শেষ করতে চাই না। সবশেষে আমি আবারও আপনাদের সবাইকে, প্যানেলিস্ট যারা এখন এত রাত পর্যন্ত, প্রায় 40 বাজে, 11:40 পর্যন্ত অপেক্ষা করে আমাদেরকে এখানে সুচিন্তিত অনেক মতামত দিয়েছেন, জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, আমাদের ওয়েবিনারকে সাফল্যমণ্ডিত করেছেন। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। লুৎফুরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সবশেষে বেক্সিমকো ফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি। বেক্সিমকো আমাদেরকে এই ওয়েবিনার প্রেজেন্ট করার জন্য অনেক আগের থেকে ইনভাইটেশন করে রেখেছিল। সেই ইনভাইটেশন আমরা আজকে সেই পুরোপুরি গ্রহণ করলাম। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমরা রোগী কল্যাণমূলক, মানব কল্যাণমূলক যে কোনো কাজ করবে আপনাদেরকে সাথে পাবো, পাশে পাবো, আপনাদের সহযোগিতা পাবো। এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ জাকির, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ বশির ভাই। থ্যাংক ইউ ভালো স্যার। হয়েছে প্রোগ্রাম, প্রোগ্রাম খুব ভালো হয়েছে, আর স্পেশালি আজকের এটা সিলেকশনটা, ভালো টপিক টাইমলি। সিলেকশনটা হচ্ছে হ্যাঁ না এক্সেলেন্ট, টপিক হ্যাঁ 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 এটা এক্সেলেন্ট টপিক সিলেকশন। হ্যাঁ হ্যাঁ এটা প্রেজেন্টেশনও খুব সবাই ভালো বলছে। হয়েছে, আর সে খুব বেশি ইলাবোরেট করেনি, খুব হ্যাঁ সুন্দরভাবে প্রিসাইজলি ইয়ে করছে। আর হ্যাঁ বেক্সিমকোকেও একটু ধন্যবাদ যে ওরা বেশ কয়টা অ্যান্টিভাইরাল নিয়ে এসছে, এবং যেগুলো আসলে রিয়েলি এটা আমাদের প্র্যাকটিসে, বিশেষ করে কোভিড প্র্যাকটিসে আমাদেরকে খুব হেল্প করছে। থ্যাংক হ্যাঁ ইউ ওদের স্যার। ভেরাফ্লু, রেমডেসিভির এগুলো। হ্যাঁ। খুব আর ভালো ওই হয়েছে। মানে এখন তো কনফারেন্স হয়ে গেছে জাকির, আরেকটা জিনিস যেটা ওই যে আমিও দেখলাম যে এই আপনার লেট মানে সাইটোকাইন স্টর্ম, লেট বা ডিলেড সাইটোকাইন স্টর্ম, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমরা যেটা মনে করি সাইটোকাইন মানে তো 2 সপ্তাহের ভিতরেই তো মানে ধরেন স্টর্ম যাওয়া হওয়ার কথা বা কিন্তু দেখা গেছে আমাদের আনোখান মডার্ন, আমি পরে সার্চ করতে যাই, রুবাইদ আমাকে আবার প্রায় কন্ট্যাক্ট করে মাহমুদ যে স্যার এগুলি কি ঝামেলা হচ্ছে। তো পরে আমিও দেখলাম যে এই মানে আপনার ডিলেড সাইটোকাইন স্টর্ম মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, আগে একবার হয়তো মাইল্ড হয়ে তারপরে থেকে সাইটোকাইন হেভি মানে আবার সব প্যারামিটার বেশি হয়ে গেছে, বুঝছেন না? তো এইটাতে কিন্তু আপনাদের বলি, এটাতে কিন্তু ওই যে ওই ভুল করলে চলবে না, প্রথম থেকে অ্যাগ্রেসিভ থেরাপি দিতে হবে, কথা বুঝছেন না? যে মনে হচ্ছে যে এখন ভাইরাস ক্লিয়ার হয়ে গেছে তো কেন আমরা দিব, কিন্তু দেখবেন পরের দিকে সব প্যারামিটার, আর ইনিশিয়ালে যাদের দেখবেন যে ওই যে ডি ডাইমার বা ইউরোনাইট্রোজেন বা এগুলো বেশি ছিল, ফেরিডিন, পরে এদেরই এই ডিলেড সাইটোকাইন আর দেখা এক্সজশন বা আর্লি মানে দেখা গেছে ওদের কারণের ভিতরে যে এক্সজশন অফ মানে নর্মাল ইমিউনিটি, ওরা যে কোনো কাজে হয়তো আর্লি তার মানে দেখা গেছে ইমিউনিটি ডিপ্রেশন ছিল, মানে আর্লি স্টেরয়েড হোক বা ওই কোমরবিডিটিস, দেখা গেছে যে ডিপ্রেসড হাইপারটেনশন, ইমিউনিটি। ডায়াবেটিস, মানে ডিপ্রেসড ইমিউনিটি, এর জন্য ডিলেড সাইটোকাইন সেই সময় অ্যাগ্রেসিভ থেরাপি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, রেমডেসিভিরের সাথেও এর কালপ্রিট মনে করা হচ্ছে কিন্তু IL-6 ব্লকার, ব্লকার না সরি IL ইন্টারলিউকিন 6। হ্যাঁ এবং এই পেশেন্ট গুলি দেখা গেছে আমি মানে রুবাইদ আমার সাথে শেয়ার করছে, ইন্টারলিউকিন মানে টোসিলিজুমাব দিলে কিন্তু ভালো রেসপন্স করছে, মানে আমি দেখছি হ্যাঁ বাইরেও স্যার, আর কি। এই জিনিসটা স্যার একটু খেয়াল রাখা। টোসিলিজুমাবের স্যার, হ্যাঁ স্যার মানে ব্যাড লাক টোসিলিজুমাবের যে ক্ষেত্রে আমাদের স্যার এখানে একটা IL-6 টা মেজারমেন্ট করা যাচ্ছে না, কিন্তু এই ডিলেড যাদের মানে সাইটোকাইন স্টর্ম হচ্ছে আপনার ওগুলি তো দিচ্ছেনই, ধরেন মানে হাই ব্লড অক্সিজেন বলেন, মানে ফুল অ্যান্টিকোয়াগুলেশন, তারপরে অ্যান্টিবায়োটিক, তারপরে ধরেন আপনার ওই কি বলে ওই ওইগুলি হয়তো সবই দিলেন, কিন্তু দেখা গেছে যে যে পেশেন্ট গুলির আপনি টোসিলিজুমাব ইউজ করতেছেন এই পেশেন্ট গুলি তো রিকভারি কিন্তু বেটার স্যার বাইরে। হ্যাঁ হ্যাঁ স্যার টোসিলিজুমাবের রেজাল্ট খুবই ভালো, কিন্তু স্যার হ্যাঁ একটা হ্যাঁ জিনিস হ্যাঁ আমাদের একটা এক্সপেরিয়েন্স যেটা, সেটা হলো যে হ্যাঁ 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 যাদের প্রোক্যালসিটনিন বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ যদি তাদের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেখানে হুম টোসিলিজুমাব দিলে কিন্তু স্যার রেজাল্ট খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ না ওটা একটু দেখে নিতে হবে, হ্যাঁ যে হ্যাঁ মানে টোসিলিজুমাব ব্যাকটেরিয়ালটা দেওয়ার আগে হ্যাঁ হ্যাঁ প্রোক্যালসিটনিন প্রোক্যালসিটনটা দেখলেই বোঝা যাবে যে মানে স্যার ব্যাকটেরিয়াল আরেকটা আছে জিনিস কিনা। আপনি খেয়াল করছেন কিনা, হ্যাঁ 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 তার প্রায় দেখা গেল যে প্রায় 1.5 মাস 2 মাস পরে হুম কার্ডিয়াক কমপ্লিকেশন শুরু হয়, হ্যাঁ হ্যাঁ ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ মায়োকার্ডিটিস এর হ্যাঁ হ্যাঁ সিমটম আমাদের শুরু হয়। দু একটা পেশেন্ট হয়েছে মানে জি জি হয়েছে হ্যাঁ হ্যাঁ তখন দেখা যায় যে সব ভালো সবকিছু, তারপরে দেখা যায় তার হ্যাঁ ট্যাকিকার্ডিয়া হ্যাঁ শুরু হ্যাঁ হলো, ওই তার ব্যাডি ট্যাকি সিনড্রোম মানে মানে প্রেশার কমে গেল, সোয়েটিং, এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আর কি। তো আরেকদিন ডিলেড করেন ওই যে আপনার ওই পরে ওরা অনেক বলছিল যে লং টার্ম সিকুয়েলি, মানে সেটা আবার লং আরেকটা আছে টার্ম যে লং টার্ম সিকুয়েলি অফ মানে পোস্ট কোভিড হ্যাঁ 19 এটা ইনফেকশন বিএলএফ পালমোনারি মানে এটা হ্যাঁ জি এটা একটা করতে পারেন। হ্যাঁ পালমোনারি পালমারি এক্সট্রা পালমারি বোথ আর কি। ওটা হ্যাঁ ওটা এবং স্যার স্যার যে জিনিসগুলো স্যার আমরা এখানে যেহেতু হুম হুম আলাপ করলাম, আমাদের যে জিনিসগুলো একটা হলো যে যদি আমাদের সাসপেক্টেড কেস হুম থাকে হুম। যে এটা কোভিড, তাহলে অ্যান্টিভাইরাল যত তাড়াতাড়ি শুরু করা যায় একদম তত মানে ভালো। হ্যাঁ হ্যাঁ তারপরে শুরু যত তাড়াতাড়ি শুরু করা যায় স্যার, আর অ্যান্টিকোয়াগুলেন্ট ভুল দিতে যেন না আমরা করি, ভুল না করি। অক্সিজেন আর হ্যাঁ যখন যখন যদি 1 সপ্তাহ হয়ে যায়, 1 হুম হুম সপ্তাহ হয়ে গেলে যদি হাইপোক্সেমিয়া থাকে, তাহলে স্যার টসিলিজুমাব যেটা হুম বললেন, হুম। আর স্টেরয়েড না সেই সেই হ্যাঁ হ্যাঁ স্টেরয়েড হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ টসিলিজুমাব স্যার ট্রিমেন্ডাস কাজ করে। আমি জি জি কয়েকটা আমি পেশেন্টকে দেখছি, আজকেও জি স্যার জি একটা হ্যাঁ হ্যাঁ পেশেন্টকে আমি গতকাল দিয়েছি, আজকে তার গতকাল 15 লিটার লাগতো, আজকে হ্যাঁ না 10 না, লিটারে সেই চলে সেই এসেছে। পরের দিকে ওই আমাদের এখানে না, আমি কয়েকটা শেয়ার দেখলাম যে ওই যে মিশিগান বেশ কয়েক জায়গায়, তো
ব্যাড ডগ আমরা IL-6 করতে পারি। ওরা মনে করতেছে যে মানে যে সাইটোকাইন লেট যেটা বেশি হচ্ছে IL এবং হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমরা ওয়েট করতে হ্যাঁ। থাকি, যেগুলো ওয়েট করার কিছু নেই না না অনেকে মনে করে যে এই যে ধরেন কনভালসেন্ট প্লাজমা থেরাপি বা ওই টসিলোমিজের শেষ চিকিৎসা, কিন্তু তা না। মানে আপনার বিড়াল রাখতে গেলে প্রথম রাতে মানে বলতে করোনা কারণে করোনার আগে হাঁটতে হবে, করোনার পিছনে হাঁটলে বিপদ, আপনাকে জি স্যার, যেদিন মনে হবে সাইটোকাইন স্ট্রং, হ্যাঁ করোনা করবে না। স্যার আমি যেদিন দেখি যে কোভিড মনে করছি কোভিড, ওই দিন স্যার বিড়াল ফ্লু শুরু করেছি, তারপর সিটি করে দিই। আরটিপিসিআর এর রিপোর্ট কবে আসবে না, সিটিতে পজিটিভ আছে স্যার, আমি অ্যান্টিভাইরাল দিয়ে দিই। আরে আরটিপিসিআর আমাদের আনখান মডেলে 4-5টা এরকম মানে নেগেটিভ। আমি পৌঁছাতে পরে আরটিপিসিআর বাদ দাও, গুলি মার মানে এই প্যান্ডেমিকের সময় আমি যেটা বললেন একটা সিম্পল সিবিসি সিআরপি, আমি তো বেশি টেস্ট করি না, পয়সা দেন বেশি, মানে গরিব মানুষ এভিডেন্স থাকে যে এটা কোভিড। জি স্যার, আরটিপিসিআর হয় তো নেগেটিভ হয়, হ্যাঁ থিওরিটিক্যালি তো 35% নেগেটিভ হয়। আর সিবিসিতে আপনার ওটা ইম্পর্টেন্ট, বেশিরভাগ পাওয়া যায়। সিবিসিতে ওই যে লিম্ফোপেনিয়া ঠিক আছে স্যার, আগামী শুক্রবারে আগামী না গ্যাপ দেন, অসুবিধা নেই। আগামী